হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণই সুন্দর একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। আর এই ড্রামাটির নাম হলো ফাইট ফর লাভ। এই ড্রামাটা আমরা দেখব বড় ভাইয়ের বউকে ভালোবেসে ফেলবে একদম ছোট ভাই। আর এই ড্রামায় আমাদের সবার প্রিয় হিরো দিং উশি অভিনয় করছে। আর আমার চ্যানেলের অডিয়েন্সদের দিং উশিকে অনেক বেশি পছন্দ, আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে তার ড্রামাগুলো। তো চলুন আর কথা বাড়াবো না, আমরা এই ড্রামার গল্পটি শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা, হুইসপার অফ লাভ ড্রামাটির জন্য যারা অনেক বেশি রিকোয়েস্ট করছেন তাদের বলে দিতে চাই ওই ড্রামাতে এজ রেস্ট্রিকশন চলে আসে। আমি ড্রামাটা আপাতত অফ রাখছি, ড্রামাটা পুরো কমপ্লিট হোক, তারপর আমি চেষ্টা করব ওই ড্রামাটা পুরো ভিডিও দিয়ে দেওয়ার। ততক্ষণ প্লিজ সবাই একটু ধৈর্য ধরবেন। আর চলুন এই সুন্দর ড্রামার গল্পটি না হয় এখন শুনে নিই। ড্রামা শুরুতেই আমরা একটা লাল কাপড় পরা মেয়েকে দেখতে পাই, যে হলো আমাদের এই ড্রামার নায়িকা। আর তার নাম হলো চু উ, যাকে সবাই লেডি চু বলে জানে। সে এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং সে নিজেকে খুবই স্ট্রং ভাবে তৈরি করেছে। তার বাবা অনেক আগেই একটা যুদ্ধে মারা গিয়েছে। এরপরে আমাদের এই ড্রামার হিরোকে দেখানো হয়, যে একটা যুদ্ধ থেকে ফিরে আসছিল। লেডি চু যখনই জানতে পারে যে যুদ্ধ থেকে ওরা সবাই ফিরে আসছে, তখনই ও একটা নৃত্য করতে শুরু করে। ওর নৃত্য দেখার জন্য ওখানে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল। শহরের একদম রাস্তার মাঝখানে ও এই নৃত্যটা করছিল। পরে এখান থেকে যখন সৈন্যরা ভিতরে প্রবেশ করবে সেটা আর করতে পারে না। এটা হলো আমাদের ড্রামার হিরো, যার নাম হলো ইয়ান। ইয়ান হলো ওই বংশের ছোট ছেলে। তার সাম্রাজ্যের নাম হলো বই। তার আরও 6টি ভাই আছে। তারা 7 ভাই একসঙ্গে যুদ্ধ করে জিতে তবেই ফিরে আসছিল। এরপরে আমরা শেং নামের অন্য একটা ছেলেকে দেখতে পাই, যে আজকে একজন ডিউকের মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল। আর এই ছেলের সাথেই মূলত সম্পর্ক ছিল লেডি চু এর। তো এই লোক যে রাস্তা দিয়েই বিয়ে করতে যাচ্ছিল, সেই রাস্তায় লেডি চু দাঁড়িয়েছিল। তো আমাদের একটুখানি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। লেডি চু এই ছেলেকে অনেক ভালোবাসতো, কিন্তু এই ছেলে তার ভালোবাসার মূল্যায়ন করেনি এবং তাকে ধোঁকা দিয়ে ডিউক অফ নিং এর মেয়েকে বিয়ে করছে। ওর কাছে অনেক ভালোবাসা ভিক্ষা চেয়েও লেডি চু সেই ভালোবাসা পায়নি। সেন ভাবছিল যে ও আজকে যেহেতু বিয়ে করতে যাচ্ছে, ওর বিয়েটা আটকানোর জন্যই বোধহয় লেডি চু এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এবং ওর পিছনে সমস্ত লোকজন থেমে গিয়েছে, কারণ রাস্তাটা ব্লক হয়ে আছে। এখন একটা কি কাণ্ড বলুন তো, একদিকে দেখা যায় যে বিজয়ী বেশে কিছু বীর ফিরছে, আর অন্যদিকে একটা লোক বিয়ে করতে যাচ্ছে। দুই দিক থেকে একদম একটা জটলা পাকিয়ে গিয়েছে রাস্তায়। এদিকে আমরা ওই বংশের আরো 6 পুত্রকে ফিরে আসতে দেখি। ওরা এসে ওদের ছোট ভাইকে বলে, তোকে না আগেই পাঠালাম সংবাদটা দিয়ে দিতে, কিন্তু তুই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? এটা হলো একদম বড় ছেলে, যার নাম ওই জুন। তো ওই জুন এদের দুজনের কথোপকথন দেখছিল। ওরা একটা ব্রিজের উপরে কথা বলছিল, যেখানে সেন এসে লেডি চুকে বলছিল, আজকে আমার বিয়ে, আর আমি চাই না আমার বিয়ে তোমার কারণে ভেঙে যাক। লেডি চু তখন বলে, কে তোমার বিয়ে আটকাচ্ছে? আমি অন্য একটা কারণে এখানে এসেছি। এটা বলেও নিচে নেমে আসে আর ওই জুনকে লক্ষ্য করে বলে, আজকে তো আমি ওই জুনের সঙ্গে কথা বলতে এসেছি। তোমরা বিজয়ী বেশে ফিরে এসেছো, সেজন্য তোমাদের অভিনন্দন। কিন্তু ওই জুন ভাইয়া, আজকে তোমাকে আমি অন্য একটা কথা বলতে চাই। এটা বলার সাথে সাথে ওর দাসীর দিকে তাকালে ওর দাসী উপর থেকে একটা গোলাপের পাপড়ি ছুঁড়ে দেয়, গোলাপের বল ছুঁড়ে দেয়, যেটা পাপড়ির মতো করে ঝরতে শুরু করে। এখানে বেশ রোমান্টিক একটা আবহাওয়া ক্রিয়েট হয়। এতে সবাই অবাক হয়ে যায়। এবং একটা লেটারও ছুঁড়ে দিয়েছিল লেডি চু, যেটা আবার ওই ইয়ান ধরে ফেলে। মূলত ওর বড় ভাই ওই জুনের উদ্দেশ্যেই ছোড়া হয়েছিল লেটারটা, কিন্তু ওই ইয়ান এটা ধরে বলে, তুমি কি খেলা শুরু করেছো এখানে? সবার সামনে একটা মেয়ে হয়ে তুমি বাবা আমার ভাইকে ইমপ্রেস করছো। ওই জুনকেও তখন বলে, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনাকে মনে মনে অনেক পছন্দ করি, আপনি অবশ্যই আমার এই ব্যাপারটাকে একটু ভেবে দেখবেন। ওই জুন তখন বলে, ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে ভেবে তারপরে তোমাকে উত্তর দেব। এরপরে যখন লেডি চু বাড়িতে আসে, তখন ওর ছোট বোন ওর উপর খুবই রাগারাগি করে আর বলে, তোমার কি কোনো মান সম্মান কোনো কিছুই নেই? রাস্তার মাঝখানে এভাবে নিজের মান সম্মান নষ্ট করে আবার বাড়িতে ফিরে আসছো। ওর মাও ওর সঙ্গে অনেক রাগারাগি করলে ও ঠান্ডা স্বরে ওদেরকে জবাব দেয় আর বলে, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি, আমার রাস্তার মাঝখানে তোমরা কেউ আসবে না। কিন্তু রাত্রেবেলা দেখা যায় যে ওয়েজন মনে মনে কিন্তু এর কথাই ভাবছে, যে আসলে হলোটা কি। যাই হোক, এদিকে লেডি চু এবার ওর ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে। ওর ভাই বলে, তুমি আজকে যে কাজটা করেছো তা কি ভেবে চিন্তে করেছো, নাকি এর পিছনে তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে? ও তখন ওর ভাইকে চুপি চুপি কিছু কথা বলে, যা আমাদেরকে শোনানো হয় না, তবে একটু পরেই শুনতে পাবেন।
এদিকে ওইজুন সেই লেটারটা পড়ে দেখে যে ওকে রাত্রেবেলা দেখা করতে বলেছে লেডি চু। এখন ওইজুনের যদি মত থাকে ওর সঙ্গে দেখা করার, তবে একটা জায়গায় আসতে বলা হয়েছে। তো ওইজন সেই জায়গায় আসে। লেডি চু তখন এসে বলে, নিশ্চয় আপনি আজকে সকালবেলা আমি যে কাণ্ডটা ঘটিয়েছি তাতে আমার উপর রাগ করেননি, সেজন্য এখানে এসেছেন। জুন তখন বলে, আপনি খুব সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, তা সত্ত্বেও কেন এভাবে নিজের রেপুটেশনকে নষ্ট করলেন? ও তখন একটা টোকেন তুলে বলে, আমি একটা বিশেষ কারণে আপনাকে তখন ওই কথাগুলো বলেছিলাম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে একটি আকর্ষণীয় প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। আর যদি আপনারা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এমনকি নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবেন। এখানে ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 20 অন এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। আমার এক্সক্লুসিভ কোড গপো অন ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পাবেন। উইথড্রল খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরও অনেক কিছুর মাধ্যমে 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? পিন কমেন্টের মন্তব্য লিঙ্কে ক্লিক করুন অথবা প্ল্যাটফর্মটি গুগলে অনুসন্ধান করুন। নিবন্ধনের সময় আমার প্রোমো কোড গপো অন ব্যবহার করতে ভুলবেন না। আর তখনই আমাদের লেডি চুয়ের সঙ্গে ওর ভাইয়ের কথোপকথন শোনানো হয়। মূলত এখান থেকে কয়েক বছর আগে ওর ভাই এবং ওর বাবা দুজনেই যুদ্ধ করতে গিয়েছিল, আর নর্থ চীন নামক একটা রাজ্যের সঙ্গে ওদের যুদ্ধ হয়েছিল। তবে ওই যুদ্ধ করতে গিয়ে ওর বাবা মারা যায় আর ওর ভাই দারুণভাবে ইনজুর্ড হয়ে ফিরে আসে। লেডি চুয়ের ভাই আজও পর্যন্ত অনেক বেশি অসুস্থ, সেখান থেকে সে কোর্টে পর্যন্ত যায় না। তবে এই ব্যাপারটাকে কেউ কখনো খতিয়ে দেখেনি। অন্য একটা রাষ্ট্রের কাছে কিভাবে এদের রাষ্ট্রের গোপন নথিগুলো পাচার হয়েছিল বা ক্রসবো পাচার হয়েছিল সেটা খুঁজতেই মূলত লেডি চু এই জার্নিটা শুরু করেছে। লেডি চু জানে যে নিজেদের রাজ্যের ভিতরে কেউ একটা ষড়যন্ত্র করেছিল, আর যার জন্য তার বাবা মারা গিয়েছে আর আজকে তার ভাই পঙ্গু হয়ে পড়ে আছে। লেডি চু এজন্যই মূলত ওইজুনকে বিয়ে করতে চেয়েছে, যাতে ওইজুন এই কেসটা তদন্ত করে, আর সেজন্য ও নিজের টোকেনটাও দিয়ে দিতে চাইছে ওই জুনের কাছে। জুন বলে, আমি জানতাম যে ভিতরে ভিতরে তোমার কোনো মোটিভ আছে, কিন্তু তুমি আমার কাছে এসে কেন সাহায্য চাইলে? এরকমও তো হতে পারে যে নর্থ চীন রাজ্যের সঙ্গে আমিই হাত মিলিয়েছি, আমার কারণেই হয়তো তোমার বাবা মারা গিয়েছে, তোমার ভাই ইনজুর্ড হয়ে পড়েছে, তুমি আমাকেই বা কেন বিশ্বাস করলে? লেডি চু তখন বলে, আমি আপনাকে বিশ্বাস করি, আপনার পুরো পরিবারকে বিশ্বাস করি, কারণ আপনারা একটা লয়াল ফ্যামিলি, আপনার 7 ভাই এবং বাবা, আপনারা সবাই এই দেশকে অনেক ভালোবাসেন, সেজন্য আমার মনে হয়েছে আপনি ছাড়া এই কেসের তদন্ত আর কেউ করতে পারবে না। জুন তখন বলে, তুমি একদম শিওর যে আমাদের ক্রসবো অন্য আমাদের শত্রুপক্ষ রাজ্যের কাছে পাচার হয়েছে? লেডি চু বলে, অবশ্যই, আমার কাছে প্রমাণও আছে। ঠিক তখনই আমরা ওদের বাকি 6 ভাইকে দেখতে পাই, যারা গোপনে এদের কথা শোনার চেষ্টা করছিল, কারণ তাদের বড় ভাই প্রেম করছে। এই ব্যাপারটা তাদের খুবই ইন্টারেস্টিং লাগে, যদিও এদের ভিতরে খুব একটু রাগ হচ্ছিল ইয়ানের, কারণ ইয়ান এবার জুনকে অনেক ভালোবাসে এবং তার সঙ্গে একটা মেয়ে যে এরকম শো আপ করছে তাও সহ্য হচ্ছে না। তো ওদের মাঝখানে তখন ইয়ান চলে আসলে ওর ভাই বলে, ঠিক আছে, আজকে আমাদের কথাবার্তা এই পর্যন্তই থাক, আজকে বরং আমরা আসি। এবার ইয়ান জিজ্ঞেস করে লেডি চুকে যে কেন সে তার ভাইয়ের পিছনে লেগেছে। লেডি চু বলে, তুমি কি সেটা জানতে চাও? যদি জানতে চাও তাহলে তুমি আমার সঙ্গে লড়াই করো, যদি আমাকে তুমি হারাতে পারো তাহলে আমি তোমাকে কারণটা বলবো। কিন্তু লেডি চুকেও হারাতে পারে না। ইয়ান বলে, ঠিক আছে, যেদিন আমি তোমাকে হারাতে পারবো কারণটা না হয় সেদিনই শুনবো। এরপরে আমরা ওই ফ্যামিলিকে দেখতে পাই। ওই ফ্যামিলি আসলে অনেক বড় একটা ফ্যামিলি। ওই ফ্যামিলির প্রায় 5 ভাই বিয়ে করে ফেলেছে। তাদের বাবা মা এবং ভাই ভাবি সবাইকে দিয়ে এই পরিবারটা অনেক বড় এবং খুবই হ্যাপি একটা ফ্যামিলি। ওরা সবাই একসঙ্গে বাস করে। ওই ফ্যামিলির সব থেকে বড় ছেলে জুন এবং সব থেকে ছোট ছেলে ইয়ান ব্যতীত ওরা সবগুলো ভাই বিয়ে শাদী করে নিয়েছে। অনেকের ছেলে মেয়েও আছে এবং তাদের সবারই অনেক সুখের ফ্যামিলি। যাই হোক, এদিকে আমরা আবার দেখতে পাই যে ওই জন ওই ক্রসবোটা নিয়ে একটুখানি টেস্ট করে দেখছিল এবং ও বুঝতে পারে এর ভিতরে অসঙ্গতি আছে। পরের দিন আমরা এক জুডিশিয়াল মিনিস্টারকে দেখতে পাই, যে লোকটি এখানে মূলত অপমান করছিল লেডি চুকে এবং লেডি চুকে বলছিল, গতকাল তুমি নাকি সবার সামনে প্রকাশ্যে জুনকে প্রপোজ করেছো। এই লোকের নাম হলো চাও ইয়ান, সেই মূলত মিনিস্টার, এবং সে সবার সামনে চু ফ্যামিলিকে অত্যন্ত অপমান করছিল আর বলছিল, জুন তো কখনোই তোমাকে মেনে নিবে না, তোমার মতো একটা বাজারে মেয়েকে কে বা বিয়ে করতে চাইবে। তখন লেডি চু এর অনেক রাগ হয়ে যায়। এখানে সেন ও এসেছিল, মানে তার প্রাক্তন প্রেমিক। তো এর কিছুক্ষণ পরে আমরা জুনকে এবং ইয়ানকে এদিকেই আসতে দেখি। জুন তখন এসে বলে, কে আপনাকে বলেছে যে আমি ওকে মেনে নেইনি? আবার চুপি চুপি ইয়ান কিন্তু কিছু পাথরও ছুঁড়ে মেরেছে চাও ইয়ানের কপালে, তাতে ওর কপাল অনেকটা কেটেও গিয়েছে। যাই হোক, এখানে ইয়ান এবং জুন দুজনেই অপমান করে চাও ইয়ানকে আর বলে যে তুমি নিজেকে সংযত করো আর মেয়েদের অপমান করা বাদ দাও। তখন চাও ইয়ান বলে, তোমাদের 2 ভাইকে আমি দেখে নিব, ভুলে যেও না আমি একজন মিনিস্টার। ঠিক তখনই রাগ হয়ে যায় লেডি চুয়ের এবং ওর হাতে থাকা
চাবুক দিয়ে ওকে আঘাত করতে গেলে তখন সেনের স্ত্রী সামনে এসে যায়। তো সেন তখন তার স্ত্রীকে সামলে নেয়। তবে চাবুকের আঘাতে উপর থেকে একটা শামিয়ানা নিচে পড়ে যায় আর তার ভিতরে ইয়ান এবং একই সাথে লেডি চু দুজনেই ভিতরে আটকে যায় এবং কিছুক্ষণ পরে ওরা দুজনেই বাইরে বের হয়ে আসে। যাই হোক, জুন বলে এখানকার কাহিনী মিটে গিয়েছে, চাওয়ান তুমি আমাদের উপরে রাগ করো না। কিন্তু চাওয়ান বলে তোমাদেরকে আমি দেখে নিব, আর ওই লোকটাকে একটু মনে রাখবেন, পরে মনে হবে ওকে কুচি কুচি করে কাটি। যাই হোক, এরপরে এখান থেকে ইয়ান চলে যায় আর ওর ভাইকে বলে আমি তোমার জন্য বাড়িতে ওয়েট করব, কারণ ওর ভাই এখন একটু আলাদা করে লেডি চু এর সঙ্গে সময় কাটাতে চাচ্ছিল। এদিকে লেডি চু এর ভাই ভাবছিল যে আসলে কি লেডি চু উদ্ধার করতে পারবে যে কে বা কারা আমাদের শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে। অন্যদিকে ইয়ানকে দেখতে পাই, ইয়ান এবং তার সঙ্গে যে সহকারী থাকে তারা দুজনেই জঙ্গল দিয়ে কোথাও একটা যাচ্ছিল আর ওদেরকে ফলো করছিল লেডি চু এর দাসী। লেডি চু আসলে খুঁজে বের করার চেষ্টা করছে যে ওই ক্রসবগুলো ঠিক কোথায় তৈরি হয়। এই মিলিটারি বুড়োটাই খুঁজে দেখারও চেষ্টা করছিল। এদিকে জুনের সঙ্গে আলাদা করে কথা বলে লেডি চু। এখানে ওরা ওইসব নিয়েই কথা বলছিল, কিন্তু ইয়ান ততক্ষণে ঘুরে ফিরে এখানে চলে এসেছে আর ইয়ানের এখনো রাগ হচ্ছে এই মেয়েটি ওর ভাইয়ের সঙ্গে অভিনয় করছে দেখে। তাই ও একটা ইঁদুর ধরার, না এটা মনে হয় খরগোশ, তো খরগোশ ধরার নাম করে এদিকেই আসে এবং ওর ভাই আর লেডি চু যে কথা বলছিল তার ভিতরে তো বাহাত ঢুকিয়ে দেয়। তারপরে ওরা ওখান থেকে চলে আসে। এদিকে লেডি চু এর দাসী বলে আমি ওদেরকে ফলো করছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে ওদেরকে আর খুঁজে পাইনি। লেডি চু বলে ঠিক আছে, আমাদের হাতে সময় আছে, পরেও দেখা যাবে। এদিকে ভাইয়ের সঙ্গে আজকে ইয়ান বলছিল তুমি কি সত্যি লেডি চু এর প্রেমে পড়ে গিয়েছো নাকি? ও কিন্তু সব অভিনয় করছে, কিছুদিন আগেও সেনের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে আর এর ভিতরেই ও তোমাকেও অ্যাপ্রোচ করার চেষ্টা করছে, এটা আমার ভালো লাগছে না। জুন তখন বলে আরে তুমি বাদ দাও তো, আমাদের ভিতরে অন্য কোনো ঘটনা আছে, তোমাকে এত জানতে হবে না। যাক, এর পরদিন লেডি চু একটা মেকানিজম নিয়ে আসে। এটা মূলত একটা মেশিন টাইপের কিছু ছিল যেটা ক্রসবোতে ইউজ করা হতো। তো এটাই হলো প্রমাণ যে আমাদের দেশের কেউ একজন অন্য দেশের সঙ্গে হাত মিলিয়েছে। লেডি চু বলে এটা আমার বাবা বা ভাই কেউ একজন পেয়েছিল এবং এটাই একমাত্র প্রমাণ যে আমাদের আইডিয়াগুলো অন্যরা চুরি করেছে। আপনি এটা নিয়েই মূলত কাজটা করতে শুরু করুন। এদিকে 7 ভাই সবসময় বাড়িতে প্র্যাকটিস করতো, ওরা নিজেদেরকে আরও বেশি করে স্ট্রং করার চেষ্টা করতো। তখনই ওদের বাবা আসে। ওর বাবা এই 7 ছেলেকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে। ওর বাবা এসে বলে তোমাদেরকে একটা কথা জানাতে চাই, আমাদের একটা যুদ্ধে যেতে হবে। তো যুদ্ধে যাওয়ার আগে জুন একটা চিঠি লিখে সোজা আসে চু ফ্যামিলিতে। তো লেডি চু এর সঙ্গে দেখা করতে চাইলেও জানতে পারে লেডি চু এখন বাড়িতে নেই। জুন তখন ওই লোকের কাছে একটা লেটার দিয়ে বলে যে এই লেটারটা তোমাদের ম্যাডামের কাছে দিয়ে দিও, এটা কিন্তু একটা আর্জেন্ট লেটার, মনে করে ওকে দিবে আর বলবে যে আমি এসেছিলাম আর আমি যুদ্ধে যাচ্ছি, তার সঙ্গে আর দেখা হবে কিনা জানি না। এটা বলে লেটারটা দিয়ে জুন এখান থেকে চলে যায়। আপনারা এই ড্রামাটা শেষ করার পরে এই সিনগুলো আবার দেখবেন আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে। যাই হোক, এরপরে ওরা 7 ভাই নেমে যায় এবং ওদেরকে যুদ্ধে যাওয়ার আগে সবাইকে একটা করে স্টিক তুলতে হতো যে কে কোন দায়িত্ব পালন করবে। তো প্রথমে স্টিকটা তোলার জন্য ভিতরে আসে ইয়ান যে স্টিকটা তুলেছিল এখানে ওর পড়েছিল যে ও গার্ডের দায়িত্ব পালন করবে। ইয়ান এতে খুবই রেগে যায় আর বলে আমি গার্ডের দায়িত্ব পালন করব না। ওর বাবা বলে যে যে স্টিক তুলবে তাকে সেই দায়িত্বই পালন করতে হবে। তো ওর বাবা এবং ওর মা, এখানে থাকা ওর আরও ভাবিরা সবার কাছ থেকে ওরা বিদায় নিতে থাকে, কারণ এই যে যুদ্ধে যাচ্ছে, যুদ্ধে যাওয়ার আগে পরিবারের কাছ থেকে বিদায় নেওয়াই বীরদের কাজ। হয়তোবা ওই যুদ্ধ থেকে ওরা ফিরে নাও আসতে পারে, কিন্তু তার সত্ত্বেও ওরা সবাই জানে যে ওরা খুবই ভালোভাবে যুদ্ধ করেই হয়তো ফিরে আসতে পারবে। তাই বীর বেশেই ওরা বের হয়ে যেতে থাকে, সাথে কিন্তু ওদের বাবাও গিয়েছিল। যাই হোক, এদিকে লেডি চু যখন বাড়িতে আসে তখন ওদের বাড়ির সেই গার্ডটা বলে যে আপনার সঙ্গে জুন দেখা করতে এসেছিল আর এই লেটারটা দিয়ে গিয়েছে। লেটারটা পড়ার সাথে সাথে ওই এখান থেকে দৌড়ে সোজা চলে যায় সিটি গেটের সামনে, কারণ এক্ষুনি তো ওরা সবাই বেরিয়ে যাবে যুদ্ধের জন্য। এদিকে সাদা জামা পরা আমাদের এই রাজ্যের ক্রাউন প্রিন্সকে দেখানো হয়, যার মাথায় কোনো ঘিলু তো নেই, আবার সে ক্রাউন প্রিন্স। যাই হোক, সেও কিন্তু এই যুদ্ধে যাচ্ছিল, কিন্তু সে উপদেষ্টা হয়ে যাচ্ছিল। এদিকে এরা যখন গেটের ভিতর দিয়ে বাহিরে বের হয়েই গিয়েছে প্রায়, ঠিক সেই সময় লেডি চু ওই গেটের উপরে পৌঁছে যায় এবং জোরে ওয়েজুনকে ডেকে বলে আমি তোমার চিঠি পেয়েছি, আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি সাবধানে যুদ্ধ করে তবেই ফিরে আসবে, যতদিন না তুমি ফিরে আসছো ততদিন আমি ওয়েট করব। তখন ইয়ান ওর দিকে একবার তাকায় আর ওর ভাইকে বলে ও কি সত্যিই তোমাকে ভালোবাসে, আমি এখনো বুঝতেছি না। এরপরে লেডি চু সেই লেটারটা আবারও দেখে, যে লেটারে ওয়েজন লিখেছিল আমি হয়তোবা কোনো কিছুর একটু কিনারা করতে পেরেছি, তবে আমি যুদ্ধে যাচ্ছি, যুদ্ধ থেকে ফিরে এসে আমি তোমাকে বলবো যে এই কেস নিয়ে আমি কতটুকু এগোতে পারলাম। যুদ্ধ থেকে ফিরে এসে আমি তোমাকে বলবো কে এই জঘন্য ব্যাপারের সঙ্গে জড়িত আছে এবং তুমি আমার জন্য ওয়েট করো।
যাক এরপরে ওরা ক্যাম্পে পৌঁছে যায়। ওরা বেশ নিরাপদ একটা জায়গায় ওদের ক্যাম্প স্থাপন করেছিল। সবাই যুদ্ধে যাবে ঠিক আছে, কিন্তু এই ক্যাম্পের গার্ডের দায়িত্বই পড়েছে ইয়ানের উপর। ইয়ান যেহেতু সবার ছোট ভাই, ওর বড় ভাই বলে তুমি এখানটাও দেখো, এখানটাও তো তোমার দায়িত্ব, তাই নয় কি? কিন্তু ইয়ান সবসময় যুদ্ধে যেতে চাইতো, ভাইদের পাশাপাশি যুদ্ধ করতে চাইতো, কিন্তু এবার ওর গার্ডের দায়িত্ব পড়েছে, তাই ও এখানে গার্ডের দায়িত্ব পালন করতে লাগে। এরপরে ওরা সবাই যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়। যুদ্ধ কিন্তু ধুমধুমার। এই নর্থ চি রাজ্যের সঙ্গে ওদের অনেকবারই যুদ্ধ হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ওরা জিতে গিয়েছে। এদিকে ক্যাম্পে বসে বসে ক্যাম্প পাহারা দিতে লাগে ইয়ান এবং ও নিজের হাতের দিকে তাকিয়ে বলে কেন যে আমি স্টিকটা তুলতে গেলাম, ভাইদের সঙ্গে যুদ্ধ না করতে পেরে আমার সত্যিই মন খারাপ হচ্ছে। তখন ওর একজন গার্ড এসে বলে আপনি এত চিন্তা করবেন না তো, আপনি এখন একটু বিশ্রাম নিন। ও তখন বসে বসে একটা ম্যাপ দেখতে লাগে এবং ম্যাপ অনুযায়ী ও বলে এখন নিশ্চয়ই আমার বাবা, ভাই এবং সৈন্যরা সবাই মিলে বাইদি ভ্যালিতে অবস্থান করছে, ওখান থেকেই এখন যুদ্ধ করার কথা। ওরা এবার দেখা যায় যে সত্যি সত্যি বাইদি নামক একটা ভ্যালিতে গিয়ে পৌঁছায়। এখান থেকেই ওদের যুদ্ধ করার কথা, আর এখান থেকে যুদ্ধ করলে ওরা জিতেও যাবে। তবে এখানেই ঘটে সব থেকে ট্র্যাজেডি ঘটনাটা। এখানে মূলত একটা ট্র্যাপ আগে থেকেই করা ছিল, মানে ওদের যে ম্যাপটা তা আগে থেকেই শত্রুপক্ষের কাছে কেউ একজন চালান করে দিয়েছে। তো শত্রুরা জানতোই যে ওরা এখানে আসবে, আর সেজন্যই মূলত এখানে আসার সাথে সাথে ওদের উপরে অনেক ভয়ানক সবল চলে আসে, আর ওদের অধিকাংশ সৈন্যরাই মৃত্যুসজ্জায় লুটিয়ে পড়ে। আর সাথে সাথে লুটিয়ে পড়েছিল ইয়ানের বাবা এবং ভাইগুলো। মানে ওরা যখন মৃত্যুসজ্জায় লুটিয়ে পড়ছিল তখন ওদের ফ্যামিলির সঙ্গে কাটানো সব থেকে শ্রেষ্ঠ মুহূর্তগুলোই ওদের মনে পড়ছিল। একমাত্র তখন বেঁচে ছিল ওয়েজুন, তাছাড়া ওর বাবা, ভাই সবাই মারা গিয়েছে। এদিকে যে গ্রানারিটা এখানে বসে বসে পাহারা দিয়েছিল ইয়ান, সেইখানেও আগুন লেগে গিয়েছে। ইয়ান এবার এই আগুন থামানোর চেষ্টা করতে গিয়ে বুঝতে পারে যে ওর ভাইরাও কোনো একটা ট্রাপে পড়েছে, তাই ও কিছু সৈন্য নিয়ে এদিকেই এগিয়ে আসে। তবে নর্থ চি রাজ্যের যে সৈন্য ওদের বিরুদ্ধে লড়াই করছিল তাকে ওয়েজন মেরে ফেলেছিল ঠিকই, কিন্তু ওয়েজন এখন এতটাই একা হয়ে গিয়েছিল যে অপরপক্ষের সঙ্গে ওর পেরে ওঠা সম্ভব ছিল না। ওয়েজন তখন দেখতে পায় যে ওর অপরপক্ষের কিছু সৈনিক এমনকি কিছু ক্রসবো ইউজ করছে যেগুলো ওদের ইউজ করার কথা ছিল, মানে ওদের ক্রসবোগুলো ওই শহরে পাচার হয়ে গিয়েছে। তবে এটা কিভাবে পাচার হলো, মানে এই কেসটা নিয়েই কিন্তু লেডি চুয়া লড়াই করছিল। এদিকে ততক্ষণে ইয়ান ওর যে বাদবাকি সৈন্য ছিল সেগুলো নিয়ে এখানে পৌঁছে গিয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ওর বড় ভাইকে আর রক্ষা করতে পারে না। অলরেডি ওই এখানে এসে সবাইকে তো হারিয়ে ফেলেছেই, আর শেষ পর্যন্ত বড় ভাইয়ের একটু জ্যান্ত মুখটা দেখতে পেয়েছিল। তখন ওর ভাই একটা বাঁধন খুলে ইয়ানের হাতে বেঁধে দেয় আর বলে যে কাজটা আমি সম্পূর্ণ করতে পারিনি সেই কাজটা তুমি সম্পূর্ণ করবে। কেউ একজন আছে যে আমাদের শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে, এবং এই যে মেকানিজমটা এটা তুমি নিজের কাছে রেখে দাও, এই অস্ত্রের টুকরাটাকেই অনুসন্ধান করার চেষ্টা করবে, আর্সেনাল বুড়োটা কোথায় আছে সেটাও খুঁজে বের করার চেষ্টা করবে, আর বেঁচে থাকো ভাই, জীবনে সফল হও। এদিকে রাজা যখন সমস্ত ঘটনা জানতে পেরেছে যে তার দেশের সমস্ত বড় বড় বীররাই মারা গিয়েছে, তখন ক্রাউন প্রিন্সকে ডেকে পাঠানো হয়। ক্রাউন প্রিন্স বলে আমার কোনো উপদেশ তারা শোনেইনি, আমি বলেছিলাম বাইদি ভ্যালিতে না যেতে, কিন্তু তারা সবাই বাইদি ভ্যালিতে গিয়েছিল, আর ওখানেই তো মেসাগারটা ঘটে গিয়েছে। ক্রাউন প্রিন্স কিন্তু এটা একটা অনেক বড় মিথ্যা কথা বললো, সেই মূলত ওদের সবাইকে বাইদি ভ্যালিতে যাওয়ার কথা আগেই বলেছিল, আর সেই ঘটনাটাই পাচার হয়ে গিয়েছে। যাই হোক, এখানে ডিউক অব নিং নামের একটা লোক দাঁড়িয়েছিল, যে লোকটিও বলে যে ক্রাউন প্রিন্স যা বলছে সেটাই সত্য, অর্থাৎ এখন সমস্ত দায় যেন চাপিয়ে দেওয়া হয় ওই ফ্যামিলির সবার উপর, যারা মারা গিয়েছে তারা যেন নিজেদের ভুলেই মারা গিয়েছে এরকম একটা দোষ দেওয়া হয়। এদিকে লেডি চুকে দেখতে পায় লেডি চুয়ের হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং ওর মনে হয় যে কিছু একটা খারাপ ঘটে গিয়েছে, তাই ও জুনের ওই চিঠিটা আবারও খুলে পড়তে থাকে এবং ও জুনের এই লেখার ভিতরে কোথাও একটা যেন বিষণ্ণতা দেখতে পায়, আর সাথে সাথে ও জানতে পারে যে ওই ফ্যামিলির সমস্ত বীরেরাই মারা গিয়েছে, একমাত্র ওইয়ান বেঁচে আছে। ওইয়ান তো ভীষণ বিষণ্ণ অবস্থায় কাঁদতে কাঁদতেই বাবা ভাইয়ের লাশগুলো কফিনে করে নিয়ে আসতে লাগে। এদিকে রাজা আবারও ডিউক অফ নিংকে বলে তোমার কি মনে হয় আমাদের রাষ্ট্রের এই হেরে যাওয়ার জন্য আসলে কারা দায়ী? ডিউক অফ নিং বলে এর জন্য ওই ফ্যামিলিই দায়ী, কারণ ওই ফ্যামিলির জন্য আরও 70,000 সৈন্য মারা গিয়েছে। তারা কেন বাইদি ভ্যালিতে গিয়েছিল, কিন্তু সেখানে তো আগে থেকে একটা ট্র্যাপ করাই ছিল, এবং কেউ একটা এই যে নিউজটা যে ওরা বাইদি ভ্যালিতে যাবে সেটা শত্রুপক্ষের কাছেও আগে থেকে বলে দিয়েছিল। এদিকে তো ওদের মা এবং ওর ভাবিরা সবাই ভীষণ কান্নাকাটি করতে লাগে, যে যার কফিন ধরেই কাঁদতে লাগে, আর মাকে এসে বারবার ইয়ান বলে আমি ওদের কাউকেই রক্ষা করতে পারিনি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক সেই সময় ইয়ান দেখতে পায় একটা লাল জামা পরে ঘোড়ায় চড়ে এদিকেই এগিয়ে আসছে লেডি চু, কিন্তু এরকম একটা শোকের দিনে কেন সে লাল জামা পরে এদিকেই আসছে সেটা সবার প্রশ্ন। ইয়ান তো ওর সামনে তলোয়ার তুলেই দাঁড়ায় আর বলে তুমি সামনে এগোবে না, বলো তুমি কোন লক্ষ্যে এখানে এসেছো।
কিন্তু লেডি চু বলে, আমি তোমার ভাইকে কথা দিয়েছিলাম আমি তাকে বিয়ে করব। সাথে সাথে ওদের মায়ের মনে পড়ে যে যুদ্ধে যাওয়ার আগে জুন বলে গিয়েছিল যে এসে সে তার মাকে তার ছেলে বউয়ের মুখ দেখাতে চায়। যাই হোক, এজন্য ওর মা ইয়ানকে বারণ করে আর বলে, হ্যাঁ তোমার ভাই তো আমাকে বলেছিল, হয়তোবা তাদের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক ছিল। তখন লেডি চু বলে, আপনি ঠিকই বলেছেন, আমি ওইকে অনেক ভালোবাসি। ওই জুনকে আমি কথা দিয়েছিলাম যে আমি তাকে বিয়ে করব যখন সে ফিরে আসবে। সে যেহেতু জীবিত ফিরে আসেনি, তাই এখন আমি মৃত ওই জনকেই বিয়ে করব। আর এই সিদ্ধান্ত থেকে আমি নড়ব না। ইভেন ওর বাড়ি থেকেও খুব ঝগড়া ঝামেলা করে বের হয়ে এটা বলে চলে এসেছে যে ও ওই জনকে বিয়ে করবে। এখন বিয়ে করলেও বিধবা হয়ে যাবে এটা ঠিক, কিন্তু ও জুনকে যে কথা দিয়েছিল আর জুনও ওকে যে কথা দিয়েছিল সেই কথার খেলাপও করবে না। ও ওই জনকে বিয়ে করবেই। ওর আরও ভাবিরা বলে, তুমি এটা কি করছো, তোমার এখনো বিয়েই হয়নি, তোমার সামনে একটা ব্রাইট ফিউচার, কেন তুমি এভাবে নিজেকে শেষ করে দিতে চাও? কিন্তু ওর সিদ্ধান্ত অনর এবং বলে যে আজকে আপনারা যদি স্বীকার না করেন তাহলে আমি আপনাদের পরিবারের একজন হতে পারবো না, কিন্তু যতক্ষণ আপনি আপনার ছেলের বউ হিসেবে আমাকে মেনে না নিচ্ছেন ততক্ষণ আমি এখানে হাঁটু গেড়ে বসে থাকবো। তখন ওর মা মেনে নেয়। এদিকে আমরা শেংকে দেখতে পাই, যে ছিল মূলত ওই যে লেডি চুয়ের এক্স বয়ফ্রেন্ড। তার কিন্তু মনে মনে এখন লেডি চুয়ের জন্য দরদ খুব জাগ্রত হয়ে উঠছে। মানুষ যখন তার প্রেমিকাকে ধোকা দেয় তখন তার মাথায় কিছু থাকে না, ধোকা দেওয়ার পরেই তাদের ভালোবাসা উথলে ওঠে। এখন তার মনে পড়ছে যে কিভাবে সবসময় লেডি চুয়োকে প্রোটেক্ট করতো, আর এই প্রোটেক্ট করতে করতে একসময় তাদের ভিতরে একটা ভালোবাসার বন্ধন গড়ে ওঠে। দুজনের ভিতরে সম্পর্কটাও বেশ ভালো চলছিল, কিন্তু একটা ডিউকের মেয়েকে বিয়ে করার জন্যই মূলত তাকে ধোকা দিয়েছিল সেন। যদিও এর পিছনে হয়তো অন্য কোনো কাহিনী থাকতেও পারে। যদিও সে বিয়ের দিন রাত্রেবেলা তার স্ত্রীর সঙ্গে বসার রাতটা পর্যন্ত যাপন করেনি। আজকে সে একটা ছবি আঁকছিল, সেই ছবিতে ফুলের কালার করতে গিয়ে তখনই তার বমি ওঠে, আর সেই রক্ত সেই ফুল গাছে গিয়ে লাগে, সেই পেইন্টিংয়ে, আর সেটা একদম ফুলের মতো হয়ে যায়। কি পারফেক্ট, তাই না? যাই হোক, এদিকে জুনের ঘরে এসে উঠেছিল লেডি চু, এবং ও চারিটা দিক ভালো করে দেখতে থাকে, আর ওর মনের মধ্যে কিন্তু সত্যি খুব খারাপ লাগছে জুনের জন্য। তখনই ওর দাসী আসে আর বলে, আপনি কেন আমাকে রেখে এসেছিলেন? আপনি যেখানেই থাকেন আমি আপনার সাথে সেখানেই থাকতে চাই। যদিও আমি চাই না যে আপনি এই বিয়েটা করেন, কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন যে বিয়েটা করবেন, নিশ্চয়ই আপনার ভিতরে অন্য কোনো প্ল্যান আছে, তাই আমি আপনাকে সমর্থন করি। এদিকে ওদের এক ভাইয়ের স্ত্রী আত্মহত্যা করতে যাচ্ছিল। সবাই এসে ওকে বোঝায়, প্রধানত ওকে এসে বুঝিয়েছিল লেডি চু, আর বলে যে একটা জীবন শেষ হয়ে গেলে কি তোমার স্বামীর আত্মা শান্তি পাবে? ওকে অনেকভাবে বোঝায়। ও তখন বোঝে আর বলে, হ্যাঁ আমি ভুল করতে যাচ্ছিলাম। এবার লেডি চু যখন ওই রুম থেকে বাইরে বের হয়ে আসে তখন ওর পিছনে গিয়ে ইয়ান বলে, তুমি সত্যি করে বলো তো যে কি জন্য তুমি আমাদের পরিবারে এসে ঢুকেছো? তুমি শুধুমাত্র আমার ভাইকে কথা দিয়েছিলে বলে এখানে আসোনি, বা আমার ভাইয়ের সঙ্গে তোমার ডিপ কোনো সম্পর্ক ছিল না সেটা আমি অন্তত খুব ভালো করে জানি। তাহলে তোমার মোটিভটা কি সেটা আমাকে বলো। লেডি চু বলে, আমার মোটিভ যেটাই হোক না কেন, এখন আমি তোমার পরিবারের সাথেই থাকতে যাচ্ছি, এর থেকে বড় কোনো সত্যি আর নেই। তাই তুমি প্লিজ আমার পিছনে না লেগে থেকে বরং নিজের ফ্যামিলির সাথে থাকো, আর আমিও তোমার ফ্যামিলির সাথেই থাকতে চাই। তখন আর শাশুড়ি মা এসে বলে, তুমি আজকে হয়তো আমাদের সাথে থাকতে চাইছো, কিন্তু তোমার দরজা সবসময় খোলা, তুমি যে কোনো মুহূর্তে এই বাড়ি থেকে চলেও যেতে পারো, কারণ সামনে তোমার অনেক বড় একটা ভবিষ্যৎ পড়ে আছে। যাই হোক, এর পরের দিন ওদের সবার যারা মরে গিয়েছে তাদের সবার উদ্দেশ্যে কিছু পাঠ করতে থাকে ইয়ান, আর পিছনের সমস্ত স্মৃতিগুলোকে যাপন করতে থাকে। ওদের সবাইকে একটা করে সুন্দর কফিনে তুলে দেওয়া হয়েছে, আর রাষ্ট্রীয় মর্যাদায় ওদেরকে সমাহিত করা হবে। রাস্তা দিয়ে যখন কফিনগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপনাদের চাও ইয়ানকে মনে আছে? সেই যে জুডিশিয়াল মিনিস্টার, সেই লোকটি এখানে এসে বাচ্চা দেয় আর বলে, আপনাদের ফ্যামিলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, আপনাদের পরিবারের কারণেই আমাদের এই দেশ যুদ্ধে হেরে গিয়েছে এবং 70,000 সৈন্যও মারা গিয়েছে। তাই এখন ইয়ান যেহেতু বেঁচে আছে ওকে আমরা ধরে নিয়ে যাব এবং এই কফিনগুলোকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করতে দেওয়া হবে না। ইয়ান তখন বসে পড়ে আর বলে, আজকের দিনটা অন্তত আপনি আমাকে সময় দিন, আর আমার পরিবার এই দেশের জন্যই মরে গিয়েছে, তারা কেন ক্রিমিনাল হতে যাবে? আপনাদের চাও ইয়ানের মনে আছে যে ও বলেছিল আমি সুযোগ পেলে প্রতিশোধ নিব, ওর কপালে আরও পাথর ছুঁড়েছিল ইয়ান, সেজন্য এখন সবাই প্রতিবাদ করতে থাকলেও এই লোকটি এত খারাপভাবে এসে এখানে কথা বলে যে আপনাদের মনে হবে ওকে একটু জুতা দিয়ে পিটাই। যাই হোক, ওর দিকে এবার তলোয়ার তুলে ইয়ান বলে যে তুমি যদি আর একটা পাও এদিকে বাড়াও তাহলে আমি তোমাকে খুন করে দেব। চাও ইয়ান তখন এক পা বাড়িয়ে বলে, কই খুন করো দেখি, এমনিতেও তো দেশকে হারিয়ে দিয়েছো, এখন আবার খুন করতে এসেছো? ওদের মা তখন বলে, ঠিক আছে, আমার পরিবারকে যদি নিষ্পাপ ঘোষণা করতেই হয় আমি নিজের জীবন দিয়ে দেব। তাই ওর মা কফিনে মাথা ঠুকে আত্মহত্যা করে আর নিজের পরিবারকে
কলঙ্কিত হওয়ার হাত থেকে রক্ষা করে, কিন্তু তার সত্ত্বেও চাই ইয়ান বলে যে ইয়ানকে তো আজকে আমরা এখান থেকে ধরে নিয়ে যাবই, ইভেন কফিনগুলোকেও ওরা মাটি দিতে দিবে না। লেডি চু তখন বলে, আপনি কত বড় অমানুষ একবার ভেবে দেখেছেন? ঠিক তখনই এই রাজ্যের যত মানুষ ছিল সাধারণ, তারা সবাই এসে চাও ইয়ানকে বলতে থাকে তুমি কোনোভাবেই এখান থেকে ওদের কফিনগুলোকে নিয়ে যেতে পারবে না, আর ইয়ানকেও নিয়ে যেতে পারবে না। কিন্তু এই চাও ইয়ান এতটাই খারাপ লোক ছিল যে এখানকার মানুষজনদেরও ও মারধর করতে অনুমতি দিয়ে দেয় ওর সৈন্যগুলোকে, এবং বলে যে রাজার আদেশ এটা। ঠিক তখনই এখানে গ্রেট টিউটর এসে যায়, মানে দেশের শিক্ষামন্ত্রী আর কি। তবে তখনকার যুগে শিক্ষামন্ত্রীর মূল্য ছিল অনেক বেশি, তার কথা সবাই শুনতো। তো শিক্ষামন্ত্রী এসেই প্রথমে চাও ইয়ানকে বলে, তোমার উপরে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়েও থাকে তাহলেও কি তোমাকে 5 মিনিটের ভিতরে এখানে ছুটে আসতে হবে? ইয়ানকে অন্তত তার ফ্যামিলি সবাইকে দাফন কাফন করতে দাও, তারপরে না হয় তাকে ধরে নিয়ে যেও। যদি এটা রাজার আদেশ হয়েও থাকে তাহলেও তো তুমি 1 ঘন্টা পরে আসতে পারতে, তাই নয় কি? আর এখানে এসে যেটা করছো সেটা খুবই অমানবিক কাজ, আমি এটা কখনোই হতে দিব না। ওই পরিবার একটা রয়্যাল পরিবার এবং তারা সবসময় এই দেশের প্রতি লয়াল ছিল। আর ইয়ানকে বলে, তুমি তোমার এই বাবা ভাইদের নিয়ে যাও, তাদের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করো, পরের ব্যাপার পরে দেখা যাবে। এরপর ওদেরকে সেই গ্রাউন্ডে নিয়ে আসা হয় যেখানে ওদের সবাইকেই দাফন করা হবে। যাই হোক, এখানে ওদের সবাইকেই মাটি দেওয়া হয়ে যায়, কিন্তু এদের সাথে সাথে চাও ইয়ানও এখানে এসেছিল এবং এই লোকটির মুখের দিকে তাকালেই মনে হচ্ছিল যে কি কুচি কুচি করতে পারতাম। এরপরে এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয় ইয়ানকে। ইয়ানের যাওয়ার আগে ওকে লেডি চু বলে দেয় যে তুমি নিজের একটু খেয়াল রেখো, কারণ ওই লোক তোমাকে কারাগারেও কতটা শাস্তি দিবে তা আমাদের বোঝা হয়ে গিয়েছে, তবে আমাদের উপর ভরসা রাখো, যেভাবেই হোক আমি তোমাকে বের করে আনবো। এরপরে ও বাড়িতে চলে আসে এবং ও মনে মনে ভাবে যেভাবেই হোক আমাকে ইয়ানকে বের করতেই হবে, কারণ ইয়ান তো কোনো অন্যায় করেনি। আর আমি এখানে শুধুমাত্র জুনকে এ কারণেই বিয়ে করার জন্য এসেছি যাতে আমি এটা খুঁজে বের করতে পারি কে বা কারা শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে আর কাদের জন্য আমার বাবা মারা গিয়েছিল আর আজকে আমার ভাইয়ের এই অবস্থা। এদিকে আমরা কারাগারের ভিতরে ইয়ানকে দেখতে পাই, যাকে অনেক কঠোরভাবে শাস্তি দিচ্ছিল চাও ইয়ান। চাও ইয়ান বলছিল, তোমার মনে আছে সেদিন তুমি আর তোমার ভাই মিলে অপমান করছিলে? সেদিন নিশ্চয়ই এটা ভাবনি যে এরকম দিনও তোমাকে দেখতে হতে পারে। আর ওকে খুবই বাজেভাবে আঘাত করা হচ্ছিল। এদিকে ওর বাদ বাকি ভাবিদেরকে দেখতে পাই, যারা সবাই একসঙ্গে বসে এসব আলোচনা করছিল যে ওরা এই বাড়ি ছেড়ে চলে যাবে কিনা, যেহেতু ওদের স্বামী মারা গিয়েছে। কিন্তু কেউই তেমন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল না, তবে একজন চাইছিল। ঠিক তখনই এদের ভিতরে প্রবেশ করে লেডি চু আর বলে, তোমাদের ভিতরে প্রবেশ করে তোমাদেরকে অপ্রস্তুত করে দিলাম কিনা জানি না, তবে আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তোমাদের একটা স্বাধীনতা আছে, তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো, এটা সত্যি, তবে আপাতত আমার মনে হয় আমাদের সবার একসঙ্গে থাকা উচিত, যতদিন না আমরা ইয়ানকে বের করতে পারছি। এখন ইয়ানকে বের করে আনাটাই আমাদের সবথেকে বড় প্রায়োরিটি। তাই আমি বলি তোমরা অন্তত আর কিছুদিন এখানে থেকে যাও, ইয়ানকে আমরা বের করি, এই কেসটা নিষ্পত্তি হোক, তারপরে না হয় যে যার মতো চলে যাও। আর এতে সবাই একটু আশা পায় এবং তারাও এখানে থেকে যেতে চায়। তবে যে মেয়েটা চাচ্ছিল না তাকে আমরা দেখতে পাই সে কিছু লেটার পড়াচ্ছিল, এগুলো তার স্বামীর লেটার, এবং তার খুবই মন খারাপ হচ্ছিল বিধায় সে এগুলো পড়াচ্ছিল। তখন ওর সঙ্গে আলাদা করে এসে লেডি চু কথা বলে, আর তখন ওই মেয়েটি বলে, তুমি হয়তো আমাকে ভাবছো যে আমি অনেক স্বার্থপর, আমার স্বামী মরে যাওয়ার সাথে সাথে আমি চলে যেতে চাইছি। লেডি চু তখন ওকে বলে, তুমি যদি নিজেকে ভালোবাসো আর নিজের স্বার্থের জন্য এখান থেকে চলে যেতেও চাও, তাহলেও সেটাতে তো কোনো অন্যায় নেই, নিজেকে ভালোবাসাটা তো কোনো অন্যায় নয়, তাই নয় কি? তুমি চলে যেতেই পারো, কারণ ছোটবেলা থেকে তুমি অনেক কষ্টে মানুষ হয়েছ, তুমি তোমার বাবার অবৈধ সন্তান ছিলে, আর তোমাদের পরিবারে অবৈধ সন্তানকে যে ঠিক কতটা খারাপ সময়ের ভিতর দিয়ে উঠে আসতে হয় তা আমি খুব ভালো করে জানি। এর জন্য তুমি সবসময় একটু আত্মকেন্দ্রিক, তবে আত্মকেন্দ্রিক হওয়াটা খারাপ কিছু নয়। আমি তো সবাইকে এটাই বলবো নিজেকে ভালোবাসতে, যাতে কেউ মরে গেলেও তাদের জন্য আমরা না সুইসাইড করতে বসি। আমি তোমাকে মনে মনে অনেক স্ট্রং এবং লয়াল মনে করি, আর তুমি তোমার স্বামীকে অনেক ভালোবাসতে, এটাও আমি জানি। মেয়েটি তখন বলে, তুমি ঠিকই বলেছ, এবং সত্যি সত্যি আমি এরকম কিছু কথাই কারো কাছ থেকে শুনতে চাইছিলাম। আমিও এখানে থেকে যেতে চাই, তবে আমার মনে হয় যে বাদ বাকি সবার মতো আমি নই। তখন লেডি চু বলে, আমাদের আরও কিছুদিন একসঙ্গে থাকা উচিত। এরপরে লেডি চু এর কাছে একটা চিঠি নিয়ে আসে তার দাসী, এতে সেন লিখেছে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ওর দাসীকে বলে, কোনোভাবেই তো আমি সেনের সঙ্গে এখন দেখা করব না। সেদিন ওর ভাই, মানে লেডি চু এর ভাই ওর সঙ্গে দেখা করতে আসে আর বলে, সেদিন গ্রেট টিউটরকে আমিই বলেছিলাম যে যেন তিনি একটু যান ওখানে এবং ইয়ানকে কোনোভাবে এখন রক্ষা করেন। আসলে সেদিন গ্রেট টিউটর মানে ওই শিক্ষামন্ত্রী এই পথ দিয়েই যাচ্ছিল। তখন লেডি চু এর ভাই বলেছিল যে ওই ফ্যামিলি তো কোনো অন্যায় করেনি, তারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা
মর্যাদায় সমাহিত করা তো রাষ্ট্রেরই দায়িত্ব। সেদিন গ্রেট টিউটর নিজের মনের ভিতর হয়তো অনুশোচনা অনুভব করেছিল, তাই তিনি শেষ মুহূর্তে সেখানে গিয়েছিলেন। তো এখন ইয়ানকে যদি বাঁচাতেই হয় আমাদেরকে এমন কিছু করতে হবে বা এমন কারো কাছে যেতে হবে যিনি রাজার কাছে এটুকু অন্তত বলতে পারেন যে ইয়ানকে ছেড়ে দাও। আর তেমন কেউটা হলো রাজার বোন, যেভাবেই হোক তার কাছেই তোমাকে পৌঁছাতে হবে। তখনই লেডি জুয়ের মনে পড়ে যে ওর সঙ্গে সেন দেখা করতে চেয়েছে, তো এই সুযোগটাকেই ও কাজে লাগায়। ও তখন রানীর দরবারের পিছনেই মূলত সেনের সঙ্গে দেখা করার জন্য বলে। সেন ওর সঙ্গে দেখা করতে আসে। ও তখন চিৎকার করে করে কথা বলতে লাগে, মানে এত জোরে জোরে কথা বলছিল যেন রানী উপর থেকে ওদের কথা শুনতে পায়। সেন ওকে বলছিল, কেন তুমি এরকম একটা কাজে জড়িয়ে পড়লে? চুন তো মারাই গিয়েছে, তাহলে ওর পরিবারের সঙ্গে জড়িয়ে নিজের ভবিষ্যৎটা কেন নষ্ট করছো? ও তখন আরও জোরে বলতে লাগে, ওরা লয়াল, ওই পরিবারের কোনো দোষ নেই। আমি চুনকে কথা দিয়েছিলাম ওকে বিয়ে করব, আর সেজন্য ওর ডেড বডিকে বিয়ে করলাম কি জ্যান্ত ওকে বিয়ে করলাম এটা ডাজেন্ট ম্যাটার, আমি আমার প্রমিস রেখেছি। ঠিক তখনই রানী উপর থেকে বলে, কারা এত চিৎকার করে কথা বলছে, তোমরা উপরে এসো। এবার ও সোজা উপরে চলে যায়। এটা মূলত রাজার বোন। যাই হোক, এই মহিলার কোনো স্বামী নেই এবং সে কিছু স্টুডেন্ট রেখেছে যারা সবসময় ওর আশেপাশেই থাকে। তো এই মহিলার কিন্তু অনেক বেশি রাগ এবং সে বেশ একটু অন্যরকম, মানে তার একটা স্ট্রং পার্সোনালিটি আছে, আলাদা একটা ওয়ারা আছে। যাই হোক, এখানে আসার পরে সে প্রথমে পরিচয় নেয় যে লেডি চু কে এবং সে এখন কি করছে ইত্যাদি ইত্যাদি। লেডি চু তখন সমস্ত কথা খুলে বলে এবং সে এটাও বলে, আমি আপনার কাছে আসতে চেয়েছিলাম এবং আমি শুধু একটা কথা আপনাকে বলতে চাই যে ইয়ানের কোনো দোষ নেই। আপনি চাইলেই ইয়ানকে বের করতে পারেন। আপনি জানেন যে ওই পরিবার আসলে দেশের জন্য কতটা কি করেছে এবং তারা নিজেদের প্রাণ দিয়ে দিয়েছে এই দেশকে বাঁচানোর জন্য। ইয়ান নির্দোষ, ওর কোনো দোষ নেই। এখন আপনি যদি রাজার কাছে একটু অনুরোধ করেন তাহলে রাজা হয়তো ওকে বের করে দিবে। তখন রানী বলে যে আমি কেন রাজার কাছে অনুরোধ করতে যাব, ইয়ান তো আমার কিছু হয় না, আর আমি কেন এই ব্যাপারে জড়িত হতে যাব। ঠিক তখনই উনার যে একজন ফেলো বা উনার যে একজন স্টুডেন্ট সেই কথা বলে ওঠে। সেই ছেলেটি বলে, ইয়ান তো সত্যিই নির্দোষ, তাহলে আপনার কথায় যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনি কথা বলুন। এবার এই কথা শুনে প্রিন্সেস বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে এই সব কারণ বলো যে কেন আমি ইয়ানকে হেল্প করব। আর যেহেতু লেডি চু অনেক বেশি বুদ্ধিমতী ছিল, তাই সে এমন সুন্দর কিছু কথা বলে বা এভাবে প্রিন্সেসকে ইমপ্রেস করে নেয় যে প্রিন্সেস ওকে বলে, ঠিক আছে আমি তাহলে তোমাকে একটা প্ল্যান বলছি, সেই অনুযায়ী কাজ করো, তাহলে হয়তো ইয়ান বের হয়ে আসতে পারে। যাক, লেডি চু এ যাত্রায় নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই প্রিন্সেসের মন কিন্তু জয় করে নিয়েছে। প্রিন্সেস বলে, তোমার মানুষের মন জয় করার অনেক বড় একটা অ্যাবিলিটি আছে, সেটা আমি তোমার সঙ্গে কথা বলেই বুঝতে পেরেছি, এবং তুমি আমার স্টুডেন্টকে পর্যন্ত কথা বলাতে হেল্প করেছো। সে পর্যন্ত আমার কাছে কিছু চাইছে, আর আমার কোনো স্টুডেন্ট যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি তো না করতে পারি না। তোমাকে যে প্ল্যানটা বলেছি তুমি সেই অনুযায়ী কাজ করো, যদি করতে পারো তাহলেই কেবল ইয়ানকে বের করতে পারবে। এরপরে যখন লেডি চু চলে যায় তখন স্টুডেন্টের মুখে হাত দিয়ে প্রিন্সেস বলে, বাহ, তুমি দেখছি অন্য কারোর হয়ে কথা বলছো, কিন্তু আমি তো তোমাকে বড় করেছি শুধু আমার হয়ে কথা বলার জন্য। মনে থাকবে, এখন থেকে অন্য কোনো মেয়ের হয়ে কথা বলবে না। আসলে এই প্রিন্সেস একটু মনে হয় তার স্টুডেন্ট পাগল টাইপের ছিল আর কি, বা তার একটু আলাদা দর্শন আছে, যা হোক সেটা আমরা পরে দেখব। এদিকে আমরা আবার সেনকে দেখতে পাই। সেন বাহিরে এতক্ষণ লেডি চুয়ের জন্য অপেক্ষা করছিল। ও লেডি চুকে বলে, তুমি মনে হয় আমাকে ইউজ করলে না, তুমি আসলে ইয়ানকে বাঁচানোর জন্য প্রিন্সেসের সঙ্গে কথা বলতে চেয়েছিলে, সেজন্য আমার সঙ্গে ওরকম জোরে জোরে কথা বলছিলে। তো লেডি চু বলে, হ্যাঁ তোমাকে ইউজ করলাম আর তুমি সেটা বুঝতেও পারলে না। এটা বলে ও ওখান থেকে চলে আসে। আর এর পরের দিন কিছু খাবার রান্না করে নিয়ে ওই ইয়ানের সঙ্গে দেখা করতে সোজা চলে যায় কারাগারে। তো ইয়ান একটু ইয়ানের অবস্থা এখন খারাপ ছিল, তো ও একটু তাও ভাব নিতে থাকে যে ওর কিছু হয়নি এরকম। কিন্তু ওর এই ভাবের তো তোয়াক্কাই করে না লেডি চু, কারণ লেডি চু ওর থেকেও 3 বছরের বড়। লেডি চু ওকে বলে, তুমি কি এখান থেকে বের হতে চাও? ইয়ান তখন বলে, আমি তো তোমাকে বলে দিয়েছিলাম যে তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও, কেন তুমি আমাদের বাড়িতে এখনো আছো? লেডি চু তখন বলে, শোনো, আমি তোমাকে যেটা বলছি, আমি যদি তোমাকে এখান থেকে বের করতে পারি তাহলে তোমার বাড়িতে তুমি আমাকে থাকতে দিবে, আর যদি আমি তোমাকে এখান থেকে বের করতে না পারি তাহলে আমি এমনি নিজে নিজেই চলে যাব। এবার ইয়ান বলে, তুমি আমাকে বের করবে মানে এটা কি বলছো? লেডি চু তখন বলে, আমি যা বলছি তা ঠিকই বলছি,
তুমি যদি এখান থেকে বের হতে চাও চুপচাপ এখানে থাকো আর নিজেকে একটু প্রোটেক্ট করার চেষ্টা করো। ইয়ান তখন বলে, তুমি আমাকে যদি বের করতে চাও তাহলে সোজা জও ফ্যামিলিতে যাও, ওখানে আমার একজন বন্ধু আছে যে মিস্টার জয়ের ছেলে এবং তার বাবা একজন ডিউক, তাকে শুধু গিয়ে বলবে যে আমার সঙ্গে যেন দেখা করে একবার। তো এরপরে আমরা সেই মিস্টার জয়ের ছেলেকে দেখতে পাই যে চুপি চুপি এই কারাগারের ভিতরে আসে ইয়ানের সঙ্গে দেখা করতে। ওই ইয়ানকে বলে, বলো আমি তোমার জন্য কি করতে পারি, তোমার জন্য যদি জীবনও দিতে হয় তাও আমি দিতে পারবো। ইয়ান তখন বলে, না না, অত বড় কিছু করার দরকার নেই, তোমার বাবার সঙ্গে তুমি যে ঝগড়াটা করেছো ওই ঝগড়াটাই খালি মিটিয়ে ফেলো, বাবার সঙ্গে ঝগড়াটা মিটিয়ে ফেললেই অনেক কাজ করা হয়ে যাবে। ও তখন বলে, সত্যিই বাবার সঙ্গে ঝগড়াটা মিটাতে হবে? এরপরে আমরা জ ফ্যামিলির আরও 2 ছেলে মেয়েকে দেখতে পাই। এপাশে হলো মিস্টার জয়ের মেয়ে আর এপাশেরটা হলো পালিত ছেলে। ওই ছেলেটা আবার লয়ার পদে আছে। যাই হোক, এদের 2 ভাই বোনের সম্পর্ক আবার খুব ভালো, যদিও ওদের ওই ভাইয়ের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এবার মিস্টার জকে দেখানো হয়। মিস্টার জ কিন্তু খুবই রাগী একজন মানুষ ছিল, তার ছেলের সঙ্গে তার তো সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকতো। যদিও ছেলে আজকে তার বাবার সঙ্গে সমস্ত ঝগড়া মিটিয়ে ফেলতে এসেছিল, কিন্তু মিটাতে এসেও চিৎকার করে কথা বলছিল। ওর বাবা বলে, তুমি আমার সঙ্গে ঝগড়া মিটাতে এসেছো নাকি আবার ঝগড়া করতে এসেছো? তখন তার মেয়ে এখানে আসে। এবার ওর বাবা একটু অসুস্থতার ভান করে সোজা বাহিরে বের হয়ে আসে আর বলে, বাবা বাঁচা গেল, এটা বলে পালিয়ে যায়। যাই হোক, বাবার সঙ্গে ঝগড়াটাও মিটাতে পারলো না। এদিকে আমরা আবার এদের বাড়ির দৃশ্য দেখতে পাই। লেডি চু ওর এক ভাবিকে এসে বলছিল, ইয়ানকে বের করার একটা রাস্তা পেয়ে গিয়েছি, তবে আমার আরো কিছু মানুষজন দরকার হবে, তুমি আমাকে হেল্প করবে তো? ওর ভাবি বলে, কি করতে হবে শুধু সেটা বলো। ও তখন ভাবিকে বলে যে আমার প্রিন্সেসের সঙ্গে কথা হয়েছে, প্রিন্সেস বলেছে যে কোনো একটা বাক্যই হয়তো বাঁচাতে পারে ইয়ানকে, হতে পারে সেটা ভালোবাসা, হতে পারে সেটা রেসপেক্ট, হতে পারে সেন্টিমেন্ট। লেডি চু এখন যে কয়টা কথা বললো তার প্রত্যেকটা কথার অর্থ আপনারা বুঝতে পারবেন কেন সে ভালোবাসার, রেসপেক্ট, সেন্টিমেন্ট এই সবগুলোর কথা বললো। যাই হোক, এরপরে রাত্রেবেলা ওরা দুইজন রাতের অন্ধকারে কিছু মেমোরিয়াল ট্যাবলেট নিয়ে, মানে এপাশে যে ছিল সে তার স্বামীর মেমোরিয়াল ট্যাবলেট নিয়েছে আর এপাশে লেডি চু নিয়েছে তার শ্বশুর এবং তার স্বামীর। তো ওরা মোট 3টা ট্যাবলেট নিয়ে সোজা রাজদরবারের সামনে আসে আর রাজার সঙ্গে দেখা করার জন্য একটা প্রার্থনা করে। কিন্তু রাজা তাদের সঙ্গে দেখা করে না, কারণ এরা এখন ক্রিমিনাল ফ্যামিলি, রাজা চাইলেই যে কারোর সঙ্গে দেখা করতে পারে না। রাজাকে চারিদিকের অনেক ব্যাপার স্যাপার নিয়ে ভাবতে হয়, তাছাড়া রাজ্যময় এত এত মন্ত্রী মিনিস্টার আছে এবং তাদের কথাও তো শুনতে হয় একজন রাজাকে। ওরা ততক্ষণ বসেই থাকে যতক্ষণ না রাজা ওদের সঙ্গে দেখা করে। এভাবে তো দিন গড়িয়ে রাত হয়ে যায়, রাজা তবুও ওদেরকে দেখা করার পারমিশন দেয় না, কিন্তু তবুও ওরা রাত্রি পর্যন্ত ওয়েট করে। তখন দেখা যায় ওদের বাড়ির আরও যে কয়েকজন বউ ছিল তারা সবাই তাদের স্বামীর মেমোরিয়াল ট্যাবলেট নিয়ে এখানে চলে এসেছে, কারণ তারাও সবাই প্রার্থনা করতে চায়। তারা সবাই হাঁটু গেড়ে ওখানে বসে পড়ে এবং ওরা সবাই একসঙ্গে যখন প্রার্থনা করছিল তখন পিছনে ঘটে আর এক ঘটনা। ওরা সবাই পিছন ফিরে তাকিয়ে দেখে যে পিছনে এই রাজ্যের আরো অনেক মানুষই এখানে আসছে, যারা সবাই রাজার সঙ্গে দেখা করতে যায় বা এই অনুষ্ঠানে তারাও যোগ দিল। তাদেরও কেউ না কেউ মারা গিয়েছে এই দেশের জন্যই জীবন দিয়ে শহীদ হয়েছে। তো তারাও এই অন্যায় সহ্য করতে পারেনি, সেজন্য সবাই এসে ওদের পিছনে বসে পড়ে। তবে রাজা তো ওদের সঙ্গে এখনো পর্যন্ত দেখা করছে না। এভাবে দিন গড়িয়ে রাত হয়ে যায়, আরও সময় প্রবাহিত হতে থাকে। রাজার তবুও মন গলে না আর এদের সঙ্গে দেখা করতেও আসে না। রাজার আসলে মন গলছে ঠিকই, কিন্তু রাজা কি করবে ভেবে উঠতে পারছে না। যারা এখানে অনুষ্ঠানে বসেছিল তাদের ভিতরে কেউ কেউ অসুস্থ হতেও শুরু করে, অনেকেই অজ্ঞান হয়ে পড়তে শুরু করে। তারা আস্তে আস্তে উঠে যেতে লাগে, কিন্তু এখানে মেমোরিয়াল ট্যাবলেটগুলো সবাই রেখে যাচ্ছিল। পরদিন সকালবেলা যখন কোর্ট অনুষ্ঠিত হবে তখন কিছু মিনিস্টাররা কোর্টের উদ্দেশ্যে যেতে গেলে অনেকেই এই পথ না অবলম্বন করে অন্য পথ দিয়ে যাচ্ছিল, কারণ তাদের মনে হচ্ছিল যে ওদের সামনে দিয়ে যাওয়াটা ওদের অবমাননা করা সামিল হবে। অনেকে এদেরকে সাপোর্ট করছিল, তারা বলছিল এখানে যে বা যারা বসে আছে তারা জাস্টিসের জন্য বসে আছে আর আমরা মনে করি জাস্টিস হবেই। আর এটাই কিন্তু চেয়েছিল এরা, যে ওদের হয়ে কেউ না কেউ কথা বলুক, কথা বললেই অনেক কিছু মিটে যায়। এদিকে আমরা লিং ইয়ানকে দেখতে পাই, যে হলো মূলত লেডি চুয়ের ভাই। সেও অনেক কাল হলো কোর্টে যায় না, তবে আজকে সে কোর্টে যাবে, রাজার কাছে আর্জি জানাবে যাতে ইয়ানকে বাইরে বের করে দেওয়া হয়। তার মা তাকে বারণ করলেও সে কোর্টের উদ্দেশ্যে হাজির হয়ে যায়। আজকে অনেকদিন পরে সে কোর্টে এসেছে। কোর্টে সমস্ত মিনিস্টাররা এসে যখন দাঁড়ায় তখন প্রথমে লিং ইয়ান বলে, আমার মনে হয় ইয়ানের কোনো দোষ নেই,
আমাদের এই বিষয়টা আরও খতিয়ে দেখা উচিত। তার অপরাধটা কি? ওই ফ্যামিলি বরাবরই দেশকে ভালোবেসে দেশের প্রতি লয়াল থেকে যুদ্ধ করে গিয়েছে। ইভেন উনি কথা বলার পরপরই আরও অনেকেই কথা বলতে শুরু করে। এখানে যে গ্রেট টিউটর ছিল সেই গ্রেট টিউটরও রাজার উদ্দেশ্যে কথা বলতে শুরু করে। ইভেন আরও অনেকেই বলতে থাকে। ঠিক তখনই প্রিন্সেস এখানে চলে আসে আর প্রিন্সেস বলে, বাহিরে যে বা যারা বসে আছে তাদের সঙ্গে একবার হলেও আপনার কথা বলা উচিত ছিল। একটু আগে এই পথ দিয়ে যাওয়ার সময় সে আশ্বস্তও করে এসেছে লেডি চুকে আর বলেছে, তোমরা সবাই দারুণ কাজ করেছো আর আমি মনে করি জাস্টিস এবার হবেই। তো রাজা কিন্তু তার এই বোনকে খুব ভালোবাসতো। তো রাজা বলে, আমি এসেছি আমার ভাইপোর জন্য। আমার ভাইপো বরাবরই ছিল অনেক বেশি কম বুদ্ধিমত্তার একটা ছেলে। তো ওর ভাইপোর যখনই মুখোশ করা শুরু করে রাজার বোন, তখন ক্রাউন প্রিন্স ওর সামনে আসে আর রাজার উদ্দেশ্যে বলে, মহারাজা আমিও মনে করি যে ইয়ানের কোনো দোষ নেই। তারা তো দেশের জন্যই যুদ্ধ করেছে, তাহলে কেন ইয়ানকে ক্রিমিনাল করা হলো? আমার মনে হয় ওকে ছেড়ে দেওয়া উচিত। সাথে সাথে আরও মিনিস্টাররাও কথা বলতে শুরু করে। রাজা তখন তার কিছু লোকজন নিয়ে বাইরে আসে এদের সঙ্গে কথা বলার জন্য। রাজা এসে দেখে এখানে শুধু ওই পরিবারের সদস্যরাই নয়, বরং এই রাজ্যের অনেক মানুষ এখানে এসেছে। তো রাজা প্রথমে লেডি চুকে বলে, তোমার কে মারা গিয়েছে? লেডি চু তখন বলে, আমার হাজব্যান্ড মারা গিয়েছে ওই জুন, এবং আমার পরিবারের বাকি সবাইও মারা গিয়েছে। রাজা তখন বলে, কেন তুমি ইয়ানকে মুক্ত করতে চাও? তখন ও রাজাকে বলে, আমি মনে করি ইয়ান কোনো দোষ করেনি। আমার পরিবারের সবাই দেশের প্রতি লয়াল ছিল। তাও যদি আপনি মনে করেন যে ইয়ান দোষ করেছে, তাহলে আমার মনে হয় তাকে ক্রিমিনাল বানিয়ে জেলে না রেখে তাকে লড়াই করতে দেওয়া উচিত, যাতে সে ব্যাটলফিল্ডে থেকে মৃত্যুবরণ করে। তাকে সুযোগ দেওয়া উচিত। একজন বীর সবসময় বীরের বেশেই মরা উচিত। এরপরে রাজার ভিতরে প্রবেশ করে আর ইয়ানকে নিয়ে আসতে বলা হয়। ইয়ান তখন রাজাকে কুর্নিশ করতে গিয়ে ওর হাল এরকম হয়ে যায় যে ও পড়েই যাচ্ছিল। রাজা তখন বলে, ওর এই অবস্থা কেন হলো? ওকে তো শুধুমাত্র আমি ক্রিমিনাল বানিয়ে রাখতে বলেছিলাম, ওকে মারধর তো করতে বলিনি। তাহলে আমার এই রাজ্যের কি এতটাই অধপতন হয়েছে যে কোনো একটা ক্রিমিনালকে এভাবে বাজেভাবে আঘাত করা হয়? তখন ইয়ান বলে, আমি তো আমার কাজটাই করেছি। ওর মুখ থেকে সত্যটা বের করার জন্যই আমি ওকে আঘাত করেছি। তখন তো ইয়ানের খুব রাগ হয়ে যায়, কারণ ইয়ান জানে এই লোকটা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই এটা করেছে, নিজের রাগ দমন করার জন্যই ওকে মেরেছে। ইয়ান তখন সবার সামনে বলে, ও আচ্ছা, তো এটা তোমাকে রাজা তার মানে করতে বলেনি? তাহলে তুমি এখন স্বীকার করো, সেদিন যখন আমি আমার বাবা ভাইদের কবর দিতে গিয়েছিলাম, তখন যে তুমি আমাকে ধরতে গিয়েছিলে সেটা তোমাকে রাজা আদেশ করেছিল, নাকি আদেও রাজা তোমাকে সেই আদেশটা করেইনি? ইভেন তুমি আমার বাবা মায়ের যে কফিন ছিল সেই কফিন পর্যন্ত কেড়ে নিতে চেয়েছিলে। তাদের বলেছিলে যেন কমন মানুষের মতো করে তাদের কবর দেওয়া হয়। ইভেন তুমি কবরটা পর্যন্ত দিতে চাইছিলে না, সেটাও কি রাজারই আদেশ ছিল? তুমি আমাকে এভাবে মেরে যে আমাকে পঙ্গু বানিয়ে দিতে চেয়েছিলে, সেটাও কি রাজার আদেশ ছিল? আমার মা যে সবার সামনে ওভাবে মারা গেল, সুইসাইড করলো, সেটাও কি রাজার আদেশেই করেছিলে তুমি? রাজার তখন খুব রাগ হয়ে যায় আর বলে, এই একটা কথাও বা এই একটা আদেশও তোর চাওয়ানকে দেওয়া হয়নি। চাওয়ান তাহলে রাজার অমতে বা রাজার বিরুদ্ধে গিয়ে এইসব কাজ নিজে কিভাবে করতে পারে? তাই রাজা তখনই প্রহরীদের ডেকে পাঠায় আর বলে, চাওয়ানকে এক্ষুনি ধরে নিয়ে যাও আর এক্ষুনি ওকে কারাগারে নিক্ষেপ করো। এখন তো সবার টনক নড়ে যায়। সাথে সাথে সবাই বলতে থাকে যে ইয়ানকে যেন ছেড়ে দেওয়া হয়, মানে ইয়ানের পরিবার সবসময় লয়াল ছিল আর ওই ইয়ানেরও কোনো দোষ নেই। রাজা তখন বলে, ইয়ান তোমাকে মুক্ত করে দিচ্ছি, তবে তুমি আমার কাঁধের বার্ডেনটাও একটু বোঝার চেষ্টা করবে। তার মানে ও যেন একটা গ্রেট জেনারেল হয়, রাজা সেই কথাই বলল। এরপরে ইয়ান যখন ওখান থেকে বাইরে বের হয়ে আসে তখন অনেক তুষারপাত হচ্ছিল। তো ইয়ান বাইরে এসে দেখে বাকি সবাই চলে গিয়েছে, একমাত্র এখানে বসে আছে লেডি চু। ও তখন লেডি চুয়ের দিকে ছাতাটা এগিয়ে দেয়, তবে কেউ কোনো কথা বলে না। এদিকে আমরা দেখতে পাই প্রিন্সেসকে। প্রিন্সেসের জন্য অনেক কিছু রান্না করতে বলেছিল রাজা, তো সেই অনুযায়ী রান্নাবান্না করা হলো। প্রিন্সেস একটা খাবারও মুখে নেয় না। প্রিন্সেস তার ভাইকে একটাই কথা বলে, আর তা হলো, তোমার রাজ্যের চারপাশে অনেক শত্রু আছে, অনেক খারাপ মানুষ আছে, আর আমি মনে করি যদি নর্থ চি রাজ্যের সাথে বারবার এভাবে যুদ্ধ চলতেই থাকে, তার থেকেও বরং কোনো একটা পিসফুল ম্যারেজের মাধ্যমে এই আমাদের যুদ্ধ বিগ্রহটা কমিয়ে নাও, দেখো যেটা তুমি ভালো মনে করো। এটা বলে ওখান থেকে প্রিন্সেস চলে যায়। রাজার খুব খারাপ লাগে, কারণ তার বোন, এত আদরের বোন, এখান থেকে কোনো কিছুই খেয়ে গেল না। রাজা তখন বলে, আমার বোনকে বিয়ে দেওয়া হয়েছিল অনেক ক্রুয়েল একটা লোকের সঙ্গে, সে আমার বোনকে প্রতিদিন নির্যাতন করত, সেখান থেকে তাকে আমি বের করে এনেছিলাম। আমি আমার বোনকে অনেক যত্ন করি, তবে আমাকে রাজা বানানোর জন্যই সে বিয়েটা করেছিল, তাই আজও আমার প্রতি তার রাগ আছে। এদিকে পায়ের চিকিৎসার জন্য একটা ডক্টর ডাকা হয়েছিল, যে পায়ের সেলাই করে দিয়ে গিয়েছিল ইয়ানের। ওদিকে লেডি চুও নিজেকে একটু
একটু সোবার আপ করার চেষ্টা করছিল। এদিকে আমরা সেনকে দেখতে পাই। সেন যেহেতু আজকে ইয়ানের হয়ে কথা বলেছে, তাই তার শ্বশুর নিং অনেক রেগে গিয়েছে, কারণ নিং আবার চাও ইয়ানকে ফলো করে, বা এরা হচ্ছে শয়তান গোষ্ঠীর লোকজন আর কি। যাই হোক, এখন নিজের জামাতাকে কিছুটা শান্টিং দেওয়ার জন্য সে গরম চা তার জামাতার হাতে দিয়ে সেই চা একটু একটু করে ঢালতে থাকে। চাটা এতই গরম ছিল যে তার জামাইয়ের হাত পুড়ে যায়, কিন্তু ওকে এটা বুঝিয়ে দেয় যে এখন থেকে সাবধান থাকবে আর আমার কথাই শুনবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়ান সেদিন ওর সমস্ত ভাই বউদের ডেকেছিল এবং তাদের সবাইকে একটা করে ডিভোর্স লেটার দিয়েছিল। ওর সমস্ত ভাবিদের বলেছিল, আমি আমার ভাইদের পক্ষ থেকে এই ডিভোর্স লেটারগুলো তোমাদের দিচ্ছি, তোমাদের যদি কারো মনে হয় এই বাড়ি ছেড়ে চলে যাবে তারা এখানে সাইন করে দিও, আর যারা থেকে যেতে চাও তারা থেকে যেতে পারো। তখন ইয়ানের দিকে উদ্দেশ্য করে লেডি চু বলে, এটা আমাকে কেন দিচ্ছ? আমাদের তো ডিলই হয়েছিল, তোমাকে আমি বের করে আনতে পারলে আমি এখানে থাকতে পারবো, তাই এটা আমি নিচ্ছি না বলে ও ওখান থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে যখনই ও বের হয়ে আসে তখন ওর ছোট বোনকে দেখতে পায়। ও ছোট বোন খুব রাগারাগি করে ওকে বলছিল, তোমার জন্য আমাদের আর কত কিছু সহ্য করতে হবে, তোমার জন্য সেন আমাদের বাড়িতে গিয়েছিল, সে ভাইয়ের সঙ্গে একটা সমঝোতা করার চেষ্টা করছে, ইভেন আমাদের পর্যন্ত উপঢৌকন দেওয়ার চেষ্টা করেছে যাতে তুমি এই বাড়িটা ছেড়ে চলে যাও। কেন তুমি এইসব করছো? নিজের বাড়ি ছেড়ে এখানে পড়ে আছো আর আমাদের মান সম্মানের 12টা বাজিয়ে দিচ্ছ। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে সেন আসলে এখান থেকে, মানে এই ইয়ানের ফ্যামিলি থেকে ওকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। লেডি চু এই ফ্যামিলিতে কেন পড়ে আছে সেটা সেন বুঝতে পারছিল না, এবং সেনের কাছে মনে হয়েছে লেডি চু যদি এখানে থাকে তাহলে ওর লাইফটা অনেকটা রিস্কের ভিতরে থাকবে, তাই সে চেষ্টা করছিল যে কোনোভাবেই হোক ওর ফ্যামিলিকে ম্যানেজ করে অন্ততপক্ষে যেন ইয়ানের বাড়ি থেকে লেডি চুকে ওর নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা যায়। এই কথা শোনার পরে লেডি চু বলে, ঠিক আছে, আমি ব্যাপারটা ভেবে দেখছি। ঠিক তখনই এখানে ওর ভাবিরা সহ ইয়ান পৌঁছে যায়। ইয়ান তখন বলে, তোমাকে বারবার করে বলেছি যে তোমার একটা আলাদা জীবন আছে, তুমি সেখানে ফিরে যাও, তোমার এই ডিভোর্স পেপারটা তুমি নিয়ে যাও, তুমি এটাতে সাইন করে দাও আর নিজের মতো আলাদা করে বাঁচো, আমরাও চাই না তোমার মতো ঝামেলা আমাদের ফ্যামিলিতে থাকুক। ওর ভাবিরাও বোঝায়, দেখো তুমি একটা মৃত মানুষকে বিয়ে করেছো, তাই আমাদেরও মনে হয় তুমি চলে যাও। তখন ও ওই ডিভোর্স পেপারটা নেয় আর ওটা নিয়ে সোজা ডিউক অফ নিংয়ের বাড়িতে চলে আসে আর সেনকে বলে, ওগো তুমি কোথায় ছিলে? আমি দেখছি ইদানিং তুমি আমাকে অনেক বেশি করে ভালোবাসছো, তো আমারও না তর্স হয়েছে না, তুমি কখন তোমার স্ত্রীকে ডিভোর্স দিবে, আমরা বিয়ে করব কবে? তখন ওর স্ত্রী হা হয়ে যায় আর বলে, তার স্বামী এইসব কিছু করে বেড়াচ্ছে। ডিউক নিংয়ের সামনে ও এইগুলো বলছিল, কারণ ওর ফ্যামিলিতে গিয়ে সেন অনেক ঝামেলা করে এসেছে, তাই চু এখন ডিউক নিংয়ের সামনেই এমনভাবে ছোট করেছিল সেনকে যে এর বাড়িতেও একটু ঝামেলা হয়ে যায়। এরপরে চু একটা ডিভোর্স পেপার বের করে আর সেটা সেনের কাছে দিয়ে বলে, তোমার জন্য আমি অলরেডি ডিভোর্স পেপার বানিয়ে নিয়ে এসেছি, তুমি তোমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তারপরে আমাকে বিয়ে করতে চলে এসো। এটা বলে ও যখন বাইরে বের হয়ে আসে তখনও দেখতে পায় ইয়ানের যে গার্ড, সেই গার্ড এখানে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছিল। ও তখন এসে বলে, ও আচ্ছা, তো তুমি এখানে কি করছো? ওর গার্ড তখন বলে, আমি তো এই পথ দিয়েই যাচ্ছিলাম। তখন লেডি চু বলে, তো তোমার মাস্টার কোথায়? সে নিশ্চয়ই তোমাকে এখানে তদারকি করতে পাঠিয়েছে যে ডিভোর্স পেপারটা নিয়ে আমি কি করি, তাই না? ওই গার্ড তখন ধরা পড়ে যায়। আর এদিকে ডিউক নিং তো অনেক বেশি রেগে গিয়েছে তার জামাতার উপর, তার জামাতাকে অনেক গালিগালাজ করে আর বলে, ফার্দার যদি দেখিয়েছে তুমি কোনো রকমের ঝামেলা করেছো তোমার খবর আছে। এরপরে সেন ওই ডিভোর্স পেপারটা খুলে দেখে ওর ভিতরে কোনো কিছু লেখা তো ছিলই না, বরং এরকম একটা চিত্র আঁকা ছিল। সেন তখন বলে, তুমি ভালোভাবেই আমাকে ঘোল খাইয়েছো, সেটা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, যেটা তোমার ভালো মনে হয়। এদিকে আমরা দেখতে পাই একটা ব্রথেলের দৃশ্য, যার ভিতরে ইয়ান প্রবেশ করছিল। তাই ইয়ান তো কোনোদিন ব্রথেলে আসেনি, আজকে কেন এখানে এসেছে? ইয়ান মনে মনে বলে, আজকে সে লুসিবার সঙ্গে দেখা করতে এসেছে। লুসিবা হলো সেই লোক যে মূলত ওই ক্রসবোটার ডিজাইন এঁকেছিল। এরপরে আমাদের লুসিবাকে দেখানো হয়। এই হলো সেই গ্রেট লুসিবা যে নিজের আর্সেনাল বুড়োতে একটা ক্রসবো বানিয়েছিল। ক্রসবো মানে আপনারা বুঝতে পেরেছেন, যুদ্ধ করার জন্য ওই সেই অস্ত্রটা যেটা বেশ আধুনিক, সেটাই লুসিবাই বানিয়েছিল। তো লুসিবা ইয়ানকে দেখে বলে, তোমার পুরো পরিবার যে কিছুদিন আগে মারা গিয়েছে তার জন্য আমি মর্মাহত, তো তুমি এখানে কি করতে এসেছো? ও তখন বলে, আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি। এদিকে আমাদের একটা মেয়েকে দেখানো হয়, সেটা আর কেউ না, সেটা ছিল লেডি চু। লেডি চুকে দেখি সে অন্যরকম কাপড় চোপড় পরছিল, নিশ্চয়ই সেও এই ব্রথেলের উদ্দেশ্যেই আসবে বলেই পড়ছিল, কারণ সে জানতে পেরেছে যে ইয়ান অলরেডি এই ব্রথেলে এসেছে। তাই ইয়ান লুসিবাকে বলে, আমার মনে হয় যে তোমার আঁকা ডিজাইনটা সেটা অলরেডি অনেক আগেই অন্য কেউ জানতে পেরে গিয়েছিল। ঠিক তখনই দেখা যায় এখানে কিছু মেয়েরা এসে অনেক টানাটানি করতে থাকে ইয়ানকে। ইয়ান তাদের সবাইকে বলে, সরি, আমাকে ক্ষমা করবেন, আমি আসলে অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসিনি। তাদের সবাইকে কোনো রকমের মাপটাপ চেয়ে বিদায় করে দেয়।
তারপরে লুসিফাকে বলে, তুমি বলো যে তোমার আঁকা এই ডিজাইনটা শত্রুপক্ষের হাতে কিভাবে গেল, এবং ওর একটা ছোট্ট পার্স দেখায় লুসিফাকে। লুসিফা ওটা দেখা মাত্র বলে, আরে এটা তো আমারই ডিজাইন করা, কিন্তু এই ক্রসবোর্ডটা তো আমি এখনো বাজারে পাবলিশ করিনি, তাহলে এটা শত্রুপক্ষের কাছে কিভাবে যেতে পারে। ইয়ান তখন বলে, আমি এটা জানতেই এসেছি, আমার ভাইয়ের শেষ স্মৃতিচিহ্ন এটা, ও আমার কাছে এটা দিয়ে গিয়েছিল। লুসিফা তখন বলে, তুমি আমাকে সন্দেহ করছো নাকি? আমি কেন এটা শত্রুপক্ষের কাছে দিতে যাব? দেখো, তুমি যদি এইসব মনে করো তাহলে তুমি ভুল জায়গায় এসেছো বলে ও এখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় এখানে প্রবেশ করে লেডি চুই, এবং ওর মাথায় এরকম একটা হেয়ারপিন মেরে এসেছিল যার ভিতরে একটা সুগন্ধি ছিল, আর এই গন্ধ শুকে আবারও ভিতরে প্রবেশ করে লুসিফা। ও মূলত লুসিফাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছে। তো এখানে প্রথমে এই রূপে যখন দেখে ইয়ান চুকে, তখন অবাক হয়ে যায় আর বলে যে ও এখানে কি করতে এসেছে। চিনতে ইয়ানের একটুও দেরি হয়নি, শুধুমাত্র চোখ দেখে চিনে ফেলেছে যে এটা লেডি চু। আর এর সাথে সাথেই এই ড্রামার প্রথম পর্বের গল্প শেষ হয়ে যায়। ড্রামাটা কেবল ইন্টারেস্টিং হতে শুরু করেছে, এর পরের পর্বগুলো আরও বেশি সুন্দর হতে চলেছে, কারণ লেডি চুয়ের সঙ্গে ইয়ানের একটা সম্পর্ক হয়ে যাবে, সেটা আরও বেশি চমৎকার হবে বলে আমি আশা করছি। কারণ এখনও পর্যন্ত এই ড্রামার 8টা এপিসোড রিলিজ হয়েছে, আজকে মেবি আরও 2টা রিলিজ হয়ে গিয়েছে। তো আমি খুব শীঘ্রই এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো। গল্পটা আমার এত ভালো লেগেছে যে আমি একটানা 8টা এপিসোড দেখে ফেলেছি এবং সেগুলো এক্সপ্লেন করেছি।